প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো টপিক নিয়ে প্রতিনিয়ত দ্বিধান্বিত থাকি, ভয়ে থাকি। কিছু কিছু নিয়ম পড়তে গেলে আমাদের মধ্যে সব সময় মাথায় এরকম কাজ করে, এটা পড়বো, কোনটা পড়বো, কিভাবে পড়বো। তোমাদের এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য, সহজ করার জন্য আজকে আমরা উচ্চারণের অধ্বনির নিয়ম পড়বো। অর্থাৎ অধ্বনি ভাইয়া যেগুলো লিখে দিব, এগুলো তুমি তোমার বাসায় একটা ডায়েরিতে নোট করে রাখবা। তুমি বারবার এখান থেকেই পড়বা এবং সহজ কিছু ট্রিক দিয়ে দিব, যে ট্রিক ফলো করলে তুমি সব সময় এখান থেকেই নিজের মতো করে বানিয়ে পরীক্ষার হলে 100% মার্কস তুমি পাবা। সো আজকে আমরা নতুন একটা নিয়ম পড়বো, অধ্বনি নিয়ম, এবং এটা তোমরা পড়েছো। জাস্ট ভাইয়া তোমাদেরকে কি করব, দেখিয়ে দিব। ওকে, দেখিয়ে দিব অধ্বনি নিয়ম। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখান থেকে প্রশ্ন আসে মেইনলি কোন স্টাইলে প্রশ্ন আসে, যে স্টাইলে সেটাই আমরা দেখাবো। ওকে, সবাই লক্ষ্য করো। বাংলা অধ্বনি উচ্চারণ যে কোনো 5টি নিয়ম লেখো। অধ্বনি উচ্চারণের যে কোনো কয়টি নিয়ম লেখো বলো তো? 5টি নিয়ম লেখো। এটা একটা প্রশ্ন আসতে পারে। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। যে কোনো কথা, মূল কথা হলো অধ্বনি সম্পর্কিত 5টা নিয়ম। ভাইয়া যে লক্ষ্য করো, একটা নিচে একটা লাইন লিখেছি, এই যে অধ্বনির পর রস্বই হতে পারে, এটা রস্বই কার হতে পারে, দীর্ঘই হতে পারে, দীর্ঘই কার হতে পারে। অর্থাৎ এগুলো পূর্ণাঙ্গ রূপও থাকতে পারে, সংক্ষিপ্ত রূপও থাকতে পারে। তাহলে অধ্বনির পর রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রি, জফলা, রফলা, ক্ষীয়, বিজ্ঞানের যে যুক্ত বর্ণ থাকলে অয়ের উচ্চারণ সবসময় কি হয়ে যাবে? ও হবে। তাহলে আমরা কি পড়লাম? অধ্বনির পর রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, তারপর আমরা কি বলেছি? রি, জ, জফলা, ক্ষীয়, বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকলে উচ্চারণ কি হবে? ও হবে। তোমরা শুধু যদি এই লাইনটা পড়ো, তাতেই তোমার অধ্বনির নিয়ম 100% মুখস্থ হয়েছে। লক্ষ্য করো, একটু মনোযোগ দাও। এখানে কয়টা বর্ণ আছে জানো? রস্বই, আবার রস্বই কার, দীর্ঘই, দীর্ঘই কার, যাই হোক কারটা বাদ দিলাম। রস্বই, দীর্ঘই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা নিয়ম আমি তোমাকে এক লাইনের মধ্যে শিখিয়ে দিলাম। অর্থাৎ অধ্বনির পরে যদি রস্বই থাকে, অয়ের উচ্চারণ ও হবে। অধ্বনির পর দীর্ঘইকার থাকলে অয়ের উচ্চারণ ও হবে। অধ্বনির পর রস্যু থাকলে অয়ের উচ্চারণ ও হবে। অধ্বনির পর দীর্ঘ থাকলে অয়ের উচ্চারণ ও হবে। অধ্বনির পর রি বা রিকার থাকলে অয়ের উচ্চারণ ও হবে। অধ্বনির পর রফলা থাকলে অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। অধ্বনির পর ক্ষীয় থাকলে অয়ের উচ্চারণ ও হবে। অধ্বনির পরে যে বিজ্ঞানের যুক্ত বর্ণ জ প্লাস ইউ মিলে যে যুক্ত বর্ণটা হয়, এটাও থাকলে অধ্বনির উচ্চারণ ও হবে। এক লাইনে তোমাকে পুরো নিয়ম শেখাইলাম। এবার আমরা প্র্যাকটিসে আসি। লক্ষ্য করো, মনোযোগ দিয়ে দেখবা। শব্দের আদ্য অ, মানে প্রথম বর্ণে যদি অ থাকে, শব্দের প্রথমে যদি অ থাকে, অয়ের পরে জফলা যুক্ত ব্যঞ্জন, অয়ের পরে কি? জফলা যুক্ত ব্যঞ্জন থাকলে অয়ের উচ্চারণ সাধারণত কি হবে? ও হবে। আদ্য অ, মানে প্রথম বর্ণে যদি জফলা যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে কি হবে? লক্ষ্য করো, শব্দের আদ্য এর পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। যেমন লক্ষ্য করো, এই যে আদ্য, জ আছে না, গ আছে না, গয়ের সাথে একটা কি আছে? লক্ষ্য করে উচ্চারণ করো তো সবাই। গয়ের সাথে একটা কি আছে? এই গয়ের সাথে একটা কি আছে? অ আছে। গয়ের সাথে একটা অ আছে। অ এর পরবর্তী বর্ণে জফলা আছে। কি আছে? জফলা। তাহলে আমরা বলেছিলাম না, অধ্বনির পর এগুলো থাকবে এবং জফলা থাকলে অয়ের উচ্চারণ ও হয়ে যাবে। তাহলে কি হলো? এই গয়ের সাথে যে অ আছে, অটা উচ্চারণে ও হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এরকম হবে, গয় উকার গো। এখানে অ ছিল, অটা উচ্চারণ ও হয়েছে। এখন মনে রাখবা, শেষ বর্ণে যুক্ত বর্ণ আছে এবং যুক্ত বর্ণ থাকলেই ওটা ভেঙে লিখতে হবে, এবং ওর ভেতরে যদি অ থাকে সেটা উচ্চারণে ও হবে। কি বললাম? শব্দের শেষ বর্ণ যদি যুক্ত হয়, সেখানে যদি অ থাকে, ওই অটা উচ্চারণে ও লিখতে হবে, এবং যুক্ত বর্ণ অলওয়েজ ভেঙে লিখতে হবে উচ্চারণে। তাহলে কি হবে? গোদ দো। কিভাবে? কি বললো? কেন এরকম হলো? এই যে দয়ের সাথে একটা জফলা, দয়ের সাথে জফলা মানে হলো দটা দুইবার উচ্চারণ হলো। কয়বার উচ্চারণ হলো? দুইবার। তো প্রথম দতে কোনো স্বরচিহ্ন ছিল না, গোদ দো, গোদ দো। এই জন্য প্রথম স্বরের নিচে হর্ষন্ত দিয়েছি। মনে রাখবা, যে বর্ণে স্বরচিহ্ন উচ্চারিত হবে না, ওই বর্ণের নিচে হর্ষন্ত দিতে হবে। এবার আসো, তাহলে কল্যাণ, পরবর্তী বর্ণে জফলা আছে, প্রথম বর্ণে ক, কয়ের সাথে অ আছে, ঠিক আছে। পরবর্তী বর্ণে জফলা আছে, তাহলে কয়ের অকার কি হয়ে যাবে? ওকার। তাহলে কি হবে? কোল। লয়ের সাথে জফলা না, যখনই বৃত্ত উচ্চারণ হবে, কোল লান, কোল লান। লক্ষ্য করো, এখানে এই লয়ের সাথে স্বরচিহ্ন উচ্চারিত হয় না, এই জন্য হর্ষন্ত দিয়েছি। এই নয়ের সাথে স্বরচিহ্ন নাই, এই জন্য হর্ষন্ত দিয়েছি, কল্যাণ। তাহলে কি বুঝতে পেরেছ? শব্দের প্রথমে যদি অ থাকে, সেটা স্বাধীন থাকুক বা যুক্ত থাকুক, অয়ের পরবর্তী বর্ণের সাথে যদি জফলা থাকে, অয়ের উচ্চারণ ওকার হবে। এটা একটা নিয়ম। আর যে বর্ণে জফলা থাকে, ওই বর্ণটা দ্বিত্ব উচ্চারণ হয়, এটা আরেকটা কথা, ঠিক আছে। এবং ওই যুক্ত বর্ণের যদি অ থাকে উচ্চারণে,
তাহলে ওই অ এর জায়গায় আমরা ওকার লিখবো। তাহলে এখানে তিনটা রুলস খেটেছি। এখানে গয়ের সাথে অ ছিল, অ এর পরবর্তী বর্ণে জফলা ছিল, অটাকে আমরা ও বানিয়েছি, এবং দয়ের সাথে জফলা, এই দটা দ্বিত্ব হবে, এই দ্বিত্ব দিয়েছি, এবং জফলার কারণে এখানে একটা অ উচ্চারিত হয়েছে, ওই অটার উচ্চারণে আমরা কি দিয়েছি? ও দিয়েছি। ওকে, এবার আসো 2 নাম্বার নিয়ম। আদ্য অ মানে প্রথম বর্ণে অ এর পরে ক্ষীয় থাকলে সে অ উচ্চারণে কি হয়? ও হয়। এটা স্বাভাবিক নিয়মে লিখতে পারো, আবার অধ্বনির নিয়মে লিখতে পারো, দুই জায়গায় কিন্তু কাজে লাগাইতে পারো। ওকে, তাহলে আদ্য এর পরে ক্ষীয় থাকলে অ উচ্চারণে কি হবে? ও হবে। তাহলে অ দয়ের সাথে একটা কি আছে? অ, পরবর্তী বর্ণে ক্ষীয়, তাহলে কি হলো? দয়ের সাথে অ আছে, পরবর্তী বর্ণে ক্ষীয় থাকলে অ উচ্চারণ কি হবে? ও হবে। এখন ক্ষীয়টা আমি একটু আগে অন্য ভিডিওগুলোতে বারবার বলেছি যে ক্ষীয় শব্দের প্রথমে থাকলে শুধু খ হবে, আর মাঝে বা শেষে থাকলে ক অথবা খ হবে, মাঝে বা শেষে থাকলে ক খ হবে। ওকে, প্রথমে থাকলে খ হবে, মাঝে বা শেষে থাকলে ক খ হবে। তাহলে এবার ক্ষীয়টা কোথায় বলো? মাঝে, শেষে। তাহলে কি হবে? দক্ষ। আর মনে রাখবা, কোন শেষ বর্ণ যদি যুক্ত হয়, ও যুক্ত বর্ণে যদি অ থাকে, উচ্চারণে ও হবে। উচ্চারণে কি হবে? ও হবে। অনুভাবে লক্ষণ কি হলো? এই যে লক্ষণ, লয়ের সাথে অ আছে, পরবর্তী বর্ণে ক্ষীয় আছে, লয়ের সাথে অ, তাহলে অটা উচ্চারণে ও হয়ে যাবে, পরবর্তী বর্ণে ক্ষীয় আছে, মাঝে আছে, তাহলে ক খ হবে লক্ষণ, কারণ ক্ষীয়ের সাথে একটা অ উচ্চারণে আছে। মনে রাখবা, যেখানে যুক্ত বর্ণ থাকুক, যুক্ত বর্ণের অ উচ্চারণে সবসময় ও হবে। আর এই মূর্ধন্য কখনো উচ্চারণে হয় না, দন্তন্য হয়। এটার নিচে একটা হসন্ত দিয়ে দিবে, লক্ষণ। লক্ষণ 2 নাম্বার শেষ। এবার আসো, শব্দের মধ্যবর্ণের অস্বাভাবিক ভাবে সবসময় উচ্চারণে ও হবে। আমি আবারও বলছি, কোন শব্দের মধ্যবর্ণের অস্বাভাবিক ভাবে উচ্চারণে ও হবে, শর্ত হলো তার আগে অকার অথবা আকার থাকবে, তার আগে অকার অথবা আকার থাকবে। তাহলে মধ্য অ এর আগে যদি অকার থাকে, তবে সেই মধ্য অ এর উচ্চারণ কি হবে? ও হবে। কোন শব্দের প্রথমে মাঝে যদি অ থাকে, এই অ এর আগে যদি কি থাকে? আবার অ থাকে, তাহলে অ এর উচ্চারণ কি হবে? ও হবে। লক্ষ্য করে, এই যে যতন, আমি যদি বললাম জয়ের সাথে একটা কি আছে? অ আছে, কিন্তু উচ্চারণে কখনো এই জ হয় না, উচ্চারণে সবসময় বর্গীয় জ হয়, জ। পরবর্তী বর্ণে কি আছে? এর সাথে একটা অ আছে, এই এর অটা উচ্চারণে ও হয়ে যাবে, যতন। হ্যাঁ, এখানে হসন্ত হবে। কিরকম কেন হইলো? বলবো ভাই, আপনি তো নিয়ম বললেন, মধ্য অ এর আগে যদি অ থাকে, তবে সেই মধ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়। ঠিক আছে, তাহলে জ কেন পাল্টাইলেন? ঠিকই তো আছে, আমরা তো পুরোটা সঠিক করে লিখবো। আমরা এই নিয়মটা লিখছি মধ্য অ এর নিয়মটা, বাট আগে এই জ কখনো, অন্তস্থ জ কখনো উচ্চারিত হবে না, উচ্চারণে সবসময় বর্গীয় জ হয়। হ্যাঁ, তাহলে যতন। এখন কমল কি হবে? ক ম, এই ময়ের সাথে অ আছে না? আছে, মধ্যবর্ণের অ উচ্চারণে ও হবে, কমল। তোমাকে যে ওই যে বলছি, অ এর পরে যদি আবার অ এর আগে যদি কি থাকে? অ থাকে, তাইলে এটা কাজ হবে। এখন লক্ষ্য করো তো, যতন, এই জয়ের সাথে একটা অ আছে, দ্যাট মিনস পরবর্তী মধ্যবর্ণের এর সাথে অ আছে, তার আগের বর্ণে অ আছে, এই জন্য অটা উচ্চারণে হয়েছে। কমল, ময়ের সাথে অ, মধ্যবর্ণের অ উচ্চারণে ও বানাইছি, কিন্তু শর্ত হলো তার আগের বর্ণের সাথে ভিতরে কি আছে? অ আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? মধ্যবর্ণের অ উচ্চারণে ও হবে, শর্ত হলো তার আগে একটা কি থাকবে? অকার থাকবে। আবার দ্বিতীয় নিয়ম আরেকটা আছে, মধ্য অ এর আগে আকার থাকলে সেই মধ্য অ এর উচ্চারণ ও এর মতো হবে। মধ্য অ এর আগে যদি আকার থাকে, মানে শব্দের মধ্যবর্ণের অ উচ্চারণ কি হবে? ওকার হবে। শর্ত হলো তার আগে অকার থাকতে হবে অথবা আকার থাকতে হবে। যেমন লক্ষ্য করো, আমি যদি বলি শব্দের মধ্যবর্ণে উচ্চারণে, মধ্যবর্ণের অ উচ্চারণে কি হবে? ও হবে। তাহলে মানব, এখানে কি আছে? অ আছে না, এটা উচ্চারণে কি হবে? ও হবে। কিন্তু শর্ত হলো তার আগে কি থাকতে হবে? আকার থাকলে। তাহলে কি হবে? মানবটা উচ্চারণে কি হবে? মা নব, মা নব, মা নব। মধ্যবর্ণের অ উচ্চারণে হয়েছে, আগের বর্ণে আকার আছে। ঠিক আছে, ঠিক এইরকম। তাহলে কানন কি হবে? কানন, কানন। মধ্যবর্ণের অ উচ্চারণে হয়ে গেছে। ঠিক আছে, আর লক্ষ্য করে এখানে একটা হসন্ত হয়েছে। ভাষণ কি হয়েছে? ভাষণ। এই ভাষণটা অনেকগুলো চেঞ্জ আসছে। লক্ষ্য করো, মূর্ধন্যস্ব আছে, মূর্ধন্যস্বের সাথে একটা অ আছে, এটা মধ্যবর্ণ, অ উচ্চারণে কি হবে? ও হবে। তাহলে কি হবে? ভা। মূর্ধন্যস্ব কখনো উচ্চারণে হবে না, যে কোনো স, মাইন্ড ইট, তালব্য স অথবা মূর্ধন্য স অথবা দন্ত স, উচ্চারণে সবসময় তালব্য স হবে, মাইন্ড ইট, সবসময় মনে রাখবা। তাহলে এখানে কি হবে? ভা, তালব্য স, ওকার, মূর্ধন্য হবে না, দন্তন্য, ভাষণ। খুবই ইম্পর্টেন্ট একটা বানান। ভয়াকার ভা দিয়েছি, ঠিক আছে, স এর সাথে অ আছে, মধ্যবর্ণ, এবং তার আগে আকার আছে, এই জন্য মধ্যবর্ণের অ উচ্চারণে ও হয়ে গেছে,
কিন্তু শটাই চেঞ্জ হয়ে তালব্যস্য হয়ে গেছে, কারণ মূর্ধন্য স কখনো উচ্চারণে হয় না, মূর্ধন্য কখনো উচ্চারণ হয় না। এখানে কেন হসন্ত দিয়েছি, কারণ এই বর্ণে কোনো স্বরচিহ্ন উচ্চারণ হয় না। ওকে, এবার আসো 5 নম্বর নিয়ম। শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শেষের অ সাধারণত ও রূপে উচ্চারিত হয়। তার মানে এটা কি বলেছে, কোন শব্দের শেষ বর্ণ যদি যুক্ত বর্ণ থাকে, তার ভেতরে যদি অ থাকে, ওই অটা উচ্চারণ কি হবে, ও হবে। কোন শব্দের শেষ বর্ণে যদি যুক্ত বর্ণ থাকে, ওই যুক্ত বর্ণের ভিতরে যদি অ থাকে, অ সাধারণত উচ্চারণ কি হবে, ও হবে। বুঝতে পেরেছ? তাহলে শব্দের শেষ বর্ণ যদি যুক্ত থাকে, তার মধ্যে যদি অ থাকে, ওটা ও হবে। তাহলে বক্ষ। এখন লক্ষ্য করো, এখানে কয়টা নিয়ম হবে, বয়ের সাথে একটা অ আছে, পরবর্তী বর্ণে ক্ষীয় আছে। তাহলে আমরা কি বলেছি, অধ্বনির পরে যদি ক্ষীয় থাকে, অ উচ্চারণে কি হবে, ও হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে এই বয়ক্ষ, এই বয়ের অটা আমরা কি বললাম, ও বানিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই ক্ষীয় ভাঙলে কোথায়, শেষে থাকলে ক খ হবে, ক দিলাম, খ দিলাম। হ্যাঁ, কিন্তু এখানে শর্ত হলো ক্ষীয়ের সাথে তো একটা উচ্চারণে অ আছে। শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শেষের অ সাধারণত ও রূপে উচ্চারিত হয়। তাহলে এটা তো যুক্ত ব্যঞ্জন এবং এটার ভিতরে একটা অ আছে, তাহলে এটা উচ্চারণে ও হয়ে যাবে। তাহলে কি হলো, বক্ষ। কি হলো, বক্ষ। অনুরূপ ভাবে আমরা শক্ত বললাম, কি হবে, শক্ত, শক্ত। আর মনে রাখবা, যুক্ত বর্ণ সবসময় কি করে লিখতে হবে, ভেঙে লিখতে হবে। তাহলে আমরা যে শুরুতে যে কথাটা বললাম, যে অধ্বনির পর রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, রি জফলা, রফলা, ক্ষীয় বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকলে উচ্চারণে কি হবে, ও হবে। কেউ যদি এগুলো না মুখস্থ করে, এটা মুখস্থ করে রাখো, জাস্ট একটা একটা করে উদাহরণ মুখস্থ রাখবা, তাইলে এনাফ। তাহলে আমি কি বললাম, অধ্বনির পরে এই ধরনের বর্ণগুলো থাকলে উচ্চারণে ওকার হবে। শুধু এক লাইন মুখস্থ করে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা, আর তার জন্য বুঝে বুঝে ভাইয়ার এই উদাহরণগুলো দেখবা। ওকে, আর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, যারা একা একা বাসায় বসে প্রস্তুতি নিতে পারছো না, তোমাদের জন্য বলছি, আমাদের টেস্ট পরবর্তী যে ফাইনাল রিভিশন ব্যাচ, ও টেস্ট পেপার সলিউশন ব্যাচে তোমরা ভর্তি হলে, তোমরা, আমি জাস্ট তোমাদেরকে বলছি, তোমরা যদি একা একা বাসায় বসে প্রস্তুতি নাও, এটা কিন্তু প্রপার হইতে হবে না। তোমার ফ্রেন্ডরা কিন্তু বসে নাই, তারা কিন্তু কোনো না কোনো উপায়ে কোনো ভাইয়ের কাছে ব্যক্তিগতভাবে ব্যাচে বসে এগিয়ে যাচ্ছে। সো তুমি বাসায় একা একা যখন প্রস্তুতি নিবা, তখন কি হবে, তোমার টাইম ওয়েস্ট হবে। তুমি আমাদের সাথে প্রস্তুতিটা নাও, বেটার একটা প্রস্তুতি হবে, এইচএসসিতে ভালো রেজাল্ট হবে। নট অনলি দ্যাট, আমরা তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য এখন থেকে বুস্ট আপ করবো। সো দেরি না করে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও।